যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং শেষে আমি দস্তগীর জাহাঙ্গীর এই স্টেট ডিপার্টমেন্টের লবি থেকে যেভাবে প্রতিনিয়তই যখনই স্টেট ডিপার্টমেন্টে কোনো ধরনের প্রেস ব্রিফিং থাকে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা বা সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়া, এই সবকিছু কি আসলে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত? ভারত সফরে আসছেন ডোনাল্ড লো। 7 দিনের সফরসূচি নিয়ে ভারতবর্ষে পা রাখছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো। নেপাল এবং শ্রীলঙ্কার পাশাপাশি এদেশেও তিনি সফর করবেন। এখানেই যাবতীয় জল্পনা তৈরি হয়েছে। জনগণ ডক্টর ইউনূস সরকারকে সমর্থন করলেও, ডক্টর ইউনূস সরকারকে বিশ্বাস করলেও বিএনপি কার্যত বিশ্বাস করে না। এমনকি ডক্টর ইউনূস সরকারের সক্ষমতায় বিশ্বাস করে না বিএনপি। ডক্টর ইউনূস সরকার যে কিছু পারে এটা। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তার মধ্য থেকে আমি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো, যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলেই সবকিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাবো। তার আগে আপনাদের ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে বলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা ধারাবাহিকভাবে দেখাচ্ছি। যেভাবে প্রতিনিয়তই যখনই স্টেট ডিপার্টমেন্টে কোনো ধরনের প্রেস ব্রিফিং থাকে, তারপর আপনাদের সামনে আসি আজকে বাংলাদেশের বিজয় দিবস। 1971 সালের এই দিনে পশ্চিম পাকিস্তানের 93,000 সৈন্য বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের মুক্তি যোদ্ধাদের কাছে, ভারতীয় যোদ্ধাদের, ভারতীয় সৈনিকদের যৌথ কমান্ডের কাছে বাংলাদেশে আত্মসমর্পণ করে বাংলাদেশ বিজয় লাভ করে। 26 মার্চের যে স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে, তারই ধারাবাহিকতায় আপনারা জানেন যে বাংলাদেশে পাকিস্তানি আর্মি যে গণহত্যা পরিচালনা করে, বাংলাদেশের আপামর জনতা, বাংলাদেশের প্রায় অনেকের ভাষায় হয়তোবা বাংলাদেশের 99% মানুষই এই গণযুদ্ধে পাকিস্তানি সৈন্যবাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ 9 মাসের যুদ্ধ শেষে 3রা ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যে সময়টুকু, এই সময়টুকুই পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়ের মূল সূত্রপাত ঘটতে থাকে। আপনারা জানেন আন্তর্জাতিক পরিমণ্ডলে তখনকার সোভিয়েত ইউনিয়ন, ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষ আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রতি অকুণ্ঠ সমর্থন জানান। বাংলাদেশের কোটি মানুষকে ভারত সেদিন আশ্রয় দেয়। বাংলাদেশের গেরিলা যুদ্ধে ভারত বিভিন্নভাবে ট্রেনিং দিয়ে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করে তথা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সহযোগিতা করে। আজকে বাংলাদেশের এই বিজয়ের ক্ষণে সর্বপ্রথমই বাংলাদেশের জন্য যে 30 লক্ষ প্রাণ দিলেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সেই সাথে শ্রদ্ধা নিবেদন করছি 2 লক্ষ মা বোনদের উজ্জ্বলদের প্রতি। আর তার পরবর্তীতে বাংলাদেশের আজকে পর্যন্ত যে সকল মানুষ 71কে রক্ষা করার জন্য, স্বাধীনতাকে রক্ষা করার জন্য, জয় বাংলাকে রক্ষা করার জন্য যারা আত্মাহুতি দিয়ে জীবন দিয়ে যাচ্ছেন, তাদের সকলের স্মৃতির প্রতি আমার গভীর শ্রদ্ধা। আপনারা সবসময় জানেন যে আমি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং শেষে আপনাদের সামনে উপস্থিত হই সেদিনের প্রেস ব্রিফিং এ কি কথা হলো কি না হলো। বাংলাদেশের বিজয়ের এই দিনে আজকে আমার প্রচেষ্টা ছিল বাংলাদেশের বিজয়ের ইতিহাসটাকে তুলে ধরা। 16ই ডিসেম্বর কি, কেন, সেদিন কি ঘটেছিল, বাংলাদেশ এখন কি অবস্থায়, এবং আজকের এই বিজয়ের দিনে বাংলাদেশ থেকে যে রিপোর্টগুলো আসছে সেই রিপোর্টগুলোতে দেখা যাচ্ছে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের সাধারণ সমর্থকদেরকেও কোন ক্রমে বিজয়ের আনন্দে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। তাদেরকে অ্যাটাক করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে,
তাদের উপর অত্যাচার করা হচ্ছে, এমনকি অ্যাট্রোসিটির খবর পর্যন্ত যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছে গেছে। বিজয়ের আনন্দ অনেকের কাছে বর্তমান সময়ে না। বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে বাঙালি জাতির জনক এর নাম উচ্চারিত হয়নি, এটা যেরকম দুঃখজনক, এটা ভবিষ্যতের ইতিহাসবিদরা হয়তোবা ডক্টর ইউনূসের এই শাসনকালকে কিভাবে লিখবেন সেটা নিশ্চয়ই ইতিহাসবিদদের লেখার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু বাংলাদেশের যে বিজয়, বাংলাদেশের ৭১-এর ১৬ই ডিসেম্বরের যে বিজয়, এই বিজয়ের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতাকে বিজয়ের মাধ্যমে ছিনিয়ে এনেছি। সেই বিজয়ের আনন্দ আপনাদের সকলের সাথে ভাগ করে নিলাম। সেই সাথে আজকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ যে আলাপগুলো হলো, যে প্রশ্নোত্তর পর্বে যা হলো, সেই সম্বন্ধে খুব সংক্ষিপ্ত আকারই আজকে থাকবো আপনাদের সামনে। সেখানে আজকে প্রথমেই শুরু হয় সিরিয়া নিয়ে। আপনারা জানেন সিরিয়া আসাদ সরকারের পতন ঘটেছে এবং আসাদ তার পরিবার নিয়ে রাশিয়াতে আশ্রয় নিয়েছে। তার পরবর্তীক্ষণেই বা সবসময় যেটা গত ১২, ১৪, ১৫ বছর ধরে ঘটে আসছিল, ইসরায়েল সবসময় সিরিয়াকে একতরফাভাবে আক্রমণ করে যাচ্ছিল এবং আসাদের পতনের পর গোলান হাইটস এরিয়াতে যেটা বাফার জোন, সেখানে সৈন্যবাহিনী আরো তার সিরিয়ার ভিতরে ঢুকে পড়ে। শুধু তাই নয়, সিরিয়ার বিভিন্ন জায়গায় শত শত তারা আক্রমণ চালাচ্ছে যাতে সিরিয়ার ইনফ্রাস্ট্রাকচার এবং সামরিক ইনফ্রাস্ট্রাকচার এসবগুলোকে ধ্বংস করা হয়। এটা অনেকটাই বৃহত্তর একটি পরিকল্পনার অংশ হিসাবেই আমরা যারা সাংবাদিকরা এই স্টেট ডিপার্টমেন্ট প্রেস ব্রিফিং এ থাকি, তাদের ধারণা মতে এটাই সত্য। এই বাস্তবতার উপর আজকে অনেক সাংবাদিক প্রশ্ন করেন। আজকে আমাদের একদম তেল ধারণের স্থান ছিল না, এরকম সাংবাদিকরা ছিলেন। এবং সিরিয়ার পর আজ আমরা আলাপ করি, সাংবাদিকরা আলাপ করেন গাজা নিয়ে, এবং গাজাতে যাতে সবসময় বলা হচ্ছে গাজাতে যুদ্ধ হচ্ছে, আসলে গাজাতে একতরফা যুদ্ধ হচ্ছে। সেটা হলো ইসরায়েল গাজাকে ক্লিন করছেন, গাজার মানুষ অবরুদ্ধ, গাজার বর্ডারের একদিকে পানি, সমুদ্র, ভূমধ্য সাগর, অন্যদিকে অল্প একটু রয়েছে মিশরের সাথে, সেটাও বন্ধ। আর চতুর্দিকে ইসরায়েল, সেটাও কাঁটাতার দিয়ে। সেখানে ২ লক্ষ মানুষের মধ্যে মনে করা হচ্ছে প্রায় ৬০-৭০,০০০ বা চেয়ে বেশি। পরিসংখ্যানটা আমার জানা নেই, আপনাদের কারো জানা থাকতে নিচ্ছে দেখে দিলে আমার জ্ঞানের জন্য উপকৃত। বাংলাদেশে আজকে বিজয় দিবস পালনের এই মুহূর্তে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের নেতৃত্ব দেওয়া যে দল, সেই দলের সাধারণ কর্মীদেরকেও বিজয়ের আনন্দ উৎসবে যোগ না দেওয়ার যে রিপোর্টস গুলো আমাদের কাছে আসছে, সেসবগুলো আমরা স্টেট ডিপার্টমেন্টে তুলে ধরার চেষ্টা করেছি। এবং ভবিষ্যতে আমরা বারবারই বাংলাদেশের যাতে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব, যে এটা সংবিধানে থাকুক আর না থাকুক, এখন যেটা বাস্তবতা, সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে রয়েছেন এবং প্রথমতেই সকল মানুষের নিরাপত্তা হেফাজত ওনাকে করতে হবে, এটি ওনার মৌলিক দায়িত্ব। ওনার দ্বিতীয় মৌলিক দায়িত্ব যাতে গণতান্ত্রিক পরিবেশে প্রত্যেকটি রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করা যায়। আমরা যেটা লক্ষ্য করছি গত ৪ মাসে, গত সরকারের উপর ছাত্র সমাজ যে অভিযোগ করেছিল আন্দোলনের শেষ পর্যায়ে, এটা মেটিকুলাসলি ডিজাইনড একটি coup। এটা আন্দোলন বলাটাও আমি এখন অ্যাভয়েড করি এই কারণ আন্দোলন একটি গণতান্ত্রিক পন্থা। এই গণতান্ত্রিক পন্থা ব্যবহার আসলে সেখানে হয়নি, সেটা মেটিকুলাসলি ডিজাইন করেই সরকার উৎখাত করে একটি দখলদারিত্ব সৃষ্টি করার লক্ষ্য, সেটাই আমরা এখন ধীরে ধীরে অনুভব করতে পারছি। এবং এই দখলদারি যে আজকের যে অবস্থা, সেখানে যে অভিযোগগুলো গত সরকারের উপর ছিল, গত সরকারের যে সকল ব্যক্তিবর্গ দুর্নীতির সাথে যুক্ত, অবশ্যই সেই দল সহ বাংলাদেশের সাধারণ মানুষ
এই দুর্নীতির সাথে যুক্ত সকলের বিচারের আওতাধীন আনবে, এটাই খুব স্বাভাবিক এবং এটাই সত্য। কিন্তু তা না করে সাধারণ মানুষের, সাধারণ কর্মী, রাজনৈতিক ট্যাগিং এবং তাদেরকে মব দ্বারা আক্রমণ করা, আহত করা, নিহত করা, গুম করা, এই সকল বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গত 3 মাসে বহুবারই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে তাদের তথ্য তারা ডিপ্লোম্যাটিক ওয়েতে পাঠিয়েছেন এবং আমাদের প্রশ্নের উত্তরে বারবারই বলেছেন যে বাংলাদেশে যে সরকারি থাকুক না কেন ক্ষমতায়, বাংলাদেশের সকল নাগরিকের যে অধিকার, সকল নাগরিকের জন্য যে নাগরিক অধিকার, মানব মৌলিক অধিকার, গণতন্ত্রের অধিকার, ভোটাধিকার, ধর্মীয় সংখ্যালঘুদের সহ ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু সকলের ধর্ম আচার পালনের অধিকার, কথা বলার অধিকার, প্রেস ফ্রিডমের অধিকার, সমস্ত কিছুর উপর তারা গুরুত্ব আরোপ করেছেন বারবার। এবং বাংলাদেশের বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সে সরকারের সাথে তারা যোগাযোগ রাখছেন। এটা স্টেট ডিপার্টমেন্ট বহুবার বলেছেন। আপনারা জানেন যে আমাদের যে ইচ্ছা যে আজকে যে অ্যাট্রোসিটি হচ্ছে, আজকে যে বাংলাদেশের একজন নাগরিক যে মারা গেল, আজকে যে অন্যায়ভাবে গণগ্রেফতার করা হচ্ছে, আবার তাদেরকে বেইল দেওয়া হচ্ছে না, বেইলের বা জামিনের জন্য কোর্টে তাদের পক্ষে উকিল দাঁড়াতে পারছে না, তাদেরকে আঘাত করা হচ্ছে, তাদেরকে আক্রমণ করা হচ্ছে, তাদেরকে আহত করা হচ্ছে, এই সকল সংবাদগুলোই, এই রিপোর্টগুলো সর্বদাই তুলে ধরা হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজধানীতে। কারণ এসবগুলো গণতন্ত্রের বেসিক গণতন্ত্রের ভায়োলেশন। ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেস। আপনারা জানেন অনেকগুলো সাংবাদিকদেরকে খুন মামলায়, খুনের কেসে বিনা জামিনে কারাগারে রাখা হয়েছে। যদি সত্যি কেউ খুনি হয়ে থাকে সেটা অন্য জিনিস, কিন্তু সাংবাদিকদেরকে খুনের মামলায় আসামি করে বন্দী করে রাখা, শান্তিতে নোবেল প্রাইজ পাওয়া সরকারের যিনি প্রধান ব্যক্তিত্ব, ওনাকে একটু ভেবে দেখতে হবে। এবং এই বিষয়ে ইতিমধ্যে পৃথিবীর এমন কোন জার্নালিস্ট প্রোটেকশন অর্গানাইজেশন গুলো জানে না তা নয়, কিন্তু তারা সকলেই জানে। গত সপ্তাহে ডক্টর ইউনূসের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের সকল প্রায় ইউরোপিয়ান ইউনিয়নের যে সকল রাষ্ট্রদূতরা দেখা করেছেন ঢাকায়। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত, আমরা নয় শুধু প্রবাসী বাংলাদেশের কথা বলছি না, ইউরোপিয়ান ইউনিয়নের সকল দেশের সাংবাদিকরা পিটিশন সাইন করে তাদের প্রত্যেকটি দূতাবাসে পাঠিয়েছেন, যাতে ডক্টর ইউনূসকে এই বিষয়গুলো দেখার জন্য অনুরোধ করা হয়। এবং তারই ফলশ্রুতিতে যদিও এটা কোনো সংবাদপত্রে আসেনি, কিন্তু আমরা বিশ্বাস করতে পারি, আমরা ধারণা করতে পারি যে এই তথ্যটা ডক্টর ইউনূসের কাছে আছে। যা আরেকটি বিষয়, গতকাল বা আজকে বিজয় দিবসে ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের একটি সংক্ষিপ্ত তারিখের, সম্ভাব্য তারিখের কথা বলছেন, তারিখ তথা সম্ভাব্য সময়ের কথা বলছেন। এই সম্ভাব্য সময় হলো আগামী বছরের শেষ দিকে অথবা 26-এর প্রথম দিকে। এ থেকে আমরা একটা বিষয় এখানে আপনাদের সামনে বিশ্লেষণ করে তুলে ধরে, বিশ্লেষণমূলক ভাবেই তুলে ধরতে চাই যে আপনারা জানেন যে আগামী জানুয়ারির 20 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা শপথের মাধ্যমে গ্রহণ করবেন এবং মার্কিন প্রেসিডেন্টের বাংলাদেশ সম্বন্ধে, ভারত সম্বন্ধে, ইউরোপিয়ান ইউনিয়ন, নেটো সম্বন্ধে সম্পূর্ণ বিপরীতমুখী যে জো বাইডেনের প্রশাসনের বিপরীতমুখী, এমনকি যে বিষয়গুলো রয়েছে, সে যে যেমন নেটো সম্বন্ধে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান আমরা হয়তোবা কিছুদিন পরে আর স্পষ্ট বুঝতে পারবো, সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যদি টানাপোড়েন হয়, সেই জন্য ডক্টর ইউনূসের এই প্রচেষ্টা ছিল ইউরোপিয়ান ইউনিয়নের সকল দূতের সাথে
রাষ্ট্রদূতের সাথে মিটিং করে সহযোগিতা নিয়ে। কিন্তু যদিও বাংলাদেশের কোন সংবাদ মাধ্যম কি কথা হয়েছে কোন ধরনের তথ্য আমরা পাইনি, কিন্তু আমরা যারা এই পিটিশনের সাথে যুক্ত ছিলাম তারা জানি যে ওনার প্রত্যেকটি দেশের প্রত্যেকটি দূতাবাসের মাধ্যমে আমরা এই পিটিশন পাঠিয়েছি, যাতে বাংলাদেশের প্রেস ফ্রিডমের যে দুরবস্থা, একদমই কেউ কোন ধরনের সংবাদ প্রকাশ করতে পারছে না, যেটা সরকারের সমালোচনা তো দূরের কথা, গত সরকারের সাধারণ কর্মীদের উপর যে অত্যাচার হচ্ছে সে নিয়েও কথা বলা যাচ্ছে না, সেই সকল বিষয়ে আমরা পিটিশন তৈরি করেছি এবং ইউরোপিয়ান ইউনিয়নের সকল দেশ সেটা জানে। অতএব এই নির্বাচনের তারিখ ঘোষণা নয়, সময় ঘোষণা, এটা এমনি এমনি আসে, এটা হবে। এখন ডক্টর ইউনূস এটাকে ব্যালেন্স করার হয়তো বা চেষ্টা করছেন, যেটা আমাদের ধারণা। কারণ একটি দেশ, বাংলাদেশের মতন একটি দেশ, একটি অগণতান্ত্রিক সরকার দীর্ঘদিন ক্ষমতার আসীনে থাকলে কোন পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো তাদের সাথে দীর্ঘমেয়াদী কোন পরিকল্পনা বাস্তবায়নে যাবে না। এবং জাতিসংঘের তো আমাদের যে প্রতিনিধি পাঠানো হয়, মানে শান্তিরক্ষা বাহিনী হিসাবে, তাদেরকেও অনির্বাচিত সরকারের অধীনে থাকলে সেটাও বাতিল হওয়ার খুব সম্ভাবনা রয়েছে, কারণ এটা তাদের আর্টিকেলেরই একটি অংশ। ভারত আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় সম্পূর্ণভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, আমাদের কোটি মানুষকে তারা জায়গা দিয়েছে। এবং আপনারা জানেন ভারতের জনগণ স্পেশাল ট্যাক্স দিয়ে, টোল দিয়ে বাংলাদেশের এই যুদ্ধের সময় অবস্থানরত বাংলাদেশিদেরকে সহযোগিতা করেছে, আমাদের গেরিলা বাহিনীকে ট্রেনিং দিয়ে অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে। সর্বশেষ 3রা ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত সরাসরি তৎকালীন পাকিস্তানের ভাষায় পূর্ব পাকিস্তান, আমাদের বঙ্গবন্ধুর ভাষায় এবং আজকের বাংলাদেশ সে তারা সরাসরি পাকিস্তানি আর্মির উপর বোমাবর্ষণ শুরু করে এবং সেই সাথে গেরিলা যুদ্ধ চলতে থাকে এবং ঢাকা অবরুদ্ধ হয়ে পড়ে। 93,000 মানে 1 লাখ সৈন্য সহ পাকিস্তান আর্মি আত্মসমর্পণ করে জীবন রক্ষা। এই যে ইতিহাস, এই ইতিহাসকে রিসেট করা যায় না। আমরা যেমন আমাদের বাবা মার ইতিহাস, আমার বাবাকে, আপনার বাবাকে, ইতিহাসকে রিসেট করতে পারি না, আমরা যেমন ইতিহাসকে রিসেট করতে পারি না, আমরা যেমন আমাদের এই যে টেকনোলজিক্যাল প্রগ্রেস, এক সময় আমরা আমাদের জন্মের সময় এমনকি ইলেকট্রিসিটির গ্রামে গ্রামে ইলেকট্রিসিটির অভাব ছিল, এখন আজকে আবার ইলেকট্রিসিটি প্রায় প্রতিটি ঘরেই আছে কম বেশি। রিসেট করলে তো আবার আমি কুপিতে ফিরে যাবো, হারিকেনে ফিরে যাবো। অতএব রিসেটের কোনো উপায় নেই। রিসেট হলে আপনার গ্রামীণ ব্যাংকও রিসেট আওতায় পড়ে যাবে, যে সেখানে কিছুই নেই। বঙ্গবন্ধু মীমাংসিত বিষয়, জয় বাংলা একটি মীমাংসিত বিষয়। বাংলাদেশের 71, 16ই ডিসেম্বর, 25শে 26শে মার্চ, 14ই ডিসেম্বর, এমনকি 25শে মার্চের কালো রাত, 7ই মার্চের ভাষণ, এই সমস্তগুলোই 52 ভাষা আন্দোলন, 21শে ফেব্রুয়ারি, এই সমস্ত কিছুই আমাদের গৌরবের ইতিহাস, রক্তের ইতিহাস। আমরা রক্ত দিয়ে কিনেছি বাংলা, আর তাই এই সবুজের মাঝখানে রক্তিম লাল সূর্য, এটা বাঙালির রক্তে কেনা। এই আমাদের রক্তে কেনা এই ফ্ল্যাগের পরিবর্তন আপনারা মনে মনে ভাবেন, সেটা তো বাঙালি আসলেই কোনদিন হতে দেবে না। বাংলাদেশের জাতীয় সঙ্গীত, সেটা নিয়েও আপনারা বলেছিলেন। জয় বাংলাকে বন্ধ করতে চেয়ে সারা পৃথিবীতে এখন জয় বাংলার জয় জয়, বাংলাদেশ নয়, সারা পৃথিবীর সমস্ত জায়গায় যেখানেই বাঙালি, এটা রাজনৈতিক স্লোগান নয়, আমাদের এটা বুঝতে হবে। আমরা যারা সাংবাদিকতা করি তাদের স্লোগান এটা জয় বাংলা। জয় বাংলা সকলের স্লোগান, বাঙালির স্লোগান, এটাকে মুছে দেওয়া যায় না। অতএব হ্যাঁ, মহান বিজয় দিবস উপলক্ষে আজ আওয়ামী লীগের নেতা কর্মীদের স্মৃতির সাথে শ্রদ্ধাঞ্জলি গ্রেফতার অবশ্যই টুঙ্গিপাড়ায় যেতে দেওয়া হয়নি, সেটাও আমরা জানি। এই সমস্ত তথ্যগুলি মার্কিন পররাষ্ট্র দপ্তরে তুলে ধরা হচ্ছে
এবং এসবগুলো যে মানুষের মৌলিক অধিকারকে হরণ করা হচ্ছে সেই সকল বিষয়ে কথা হচ্ছে। আমরা আগামীকালকে আবারও স্টেট ডিপার্টমেন্টে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আমার এটা কোনো ফেসবুক পেজ নয়, আমি আমার সরাসরি আমার ফেসবুক থেকে আপনাদের সামনে লাইভে আসি, কথা বলার চেষ্টা করি, তথ্যগুলো জানাতে চেষ্টা করি। আপনারা যারা বাংলাদেশে যে কোনো ধরনের এই অনিয়ম, অত্যাচার, গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণ, এ সকল নিয়ে আপনারা সকলেই আমাকে সহযোগিতা করছেন আমি জানি, এবং তার মাধ্যমে আমি সবসময় চেষ্টা করছি যাতে পশ্চিমা গণমাধ্যমগুলো এই বিষয়গুলো তুলে ধরে এবং তাদের কাছে এসবগুলো বিশ্লেষণ করে তুলে ধরা। সবসময় যে কাজটি আমাকে আরো এক্সট্রা করতে হয় যাতে কোনো ধরনেরই মিস বা ডিস ইনফরমেশন আমার কাছে না পাঠায় বা এইসবগুলো নিয়ে কথা না হয়, সবসময় চেষ্টা করছি। এবং আগামী জানুয়ারির 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় করবেন, সেখানে আমেরিকার পররাষ্ট্র নীতিতে তেমন কোনো পরিবর্তন না হলেও আমেরিকার সাথে ভারতবর্ষের যে সম্পর্ক সেটা আরো জোরদার হবে। আরেকটা বিষয়, ট্রাম্প প্রশাসনের বিভিন্ন উচ্চ পদস্থ যারা ইতিমধ্যে ইলেক্টেড হয়েছেন বা সিলেক্টেড হয়েছেন, তারা ইন্ডিয়ান আমেরিকান খুব ইনফ্লুয়েন্সিয়াল মানুষ। আপনারা জানেন, যেমন আমরা আমেরিকায় বসবাস করলেও বাংলাদেশকে ভুলতে পারি না, সবসময় বাংলাদেশের পক্ষে কাজ করি। ঠিক সেইভাবে ভারত সফরে আসছেন ডোনাল্ড লো। 7 দিনের সফরসূচি নিয়ে ভারতবর্ষে পা রাখছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো। নেপাল এবং শ্রীলঙ্কার পাশাপাশি এদেশেও তিনি সফর করবেন। এখানেই যাবতীয় জল্পনা তৈরি হয়েছে। যেখানে বাংলাদেশের সঙ্গে ডোনাল্ড লো এর সম্পর্ক অত্যন্ত ভালো, সেখানে বাংলাদেশে না গিয়ে তিনি ভারতে আসছেন, তা আরো জল্পনা উস্কে দিচ্ছে। এমনকি বাংলাদেশের রাজনীতিতে কার্যত তিনি গুরুত্বপূর্ণ, সেখানে ট্রাম্প জেতার পর বাংলাদেশে না গিয়ে ভারতে আসছেন। প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, বাংলাদেশে মার খাচ্ছে হিন্দুরা। এই মতো অবস্থায় পাকিস্তানের জন্য ভিসা নিয়ম সহজ করে দিয়ে বলা যেতে পারে পাকিস্তানিদের জন্য দ্বার খুলছে ইউনূস সরকার। অর্থাৎ ভিসা পাওয়ার ক্ষেত্রে ভেরিফিকেশন আরো সহজ, সুযোগ সুবিধার জন্য বাংলাদেশ দূতাবাস এবং ডেপুটি হাই কমিশনের কাছে সরকারি নির্দেশিকা চলে গিয়েছে। এটি ভারতের কাছে অত্যন্ত উদ্বেগজনক। অন্যদিকে সীমান্তে ভারত যে পরিমাণ সেনাবাহিনী নিযুক্ত করেছে, জাতিসংঘে কাশ্মীর পর্যন্ত বলেছে সীমান্ত থেকে যেন ভারতীয় সেনা সরে যায়। গত কয়েক বছর ইতিহাস ঘাটলে দেখা যাবে সীমান্ত এরিয়াকে পাকিস্তান বারবার হাতিয়ার করেছে যাতে উগ্রপন্থীদের ঢোকানো যায় ভারতে। কিন্তু সম্প্রতি সীমান্তে নিরাপত্তা সুরক্ষা এতটাই শক্তিশালী করেছে ভারত, তাতে পাকিস্তান সেই সুযোগ পাচ্ছে না। কিন্তু নিজেদের কার্যসিদ্ধির জন্য পরিবর্তিত পথ হিসেবে বাংলাদেশকে ব্যবহার করতে চাইছে পাকিস্তান। তার ফলে বাংলাদেশের ভিসা দেওয়ার বিষয়টি যেভাবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদপত্র এবং গণমাধ্যমে তুলে ধরা হয়েছে, তাতে ভারতের উদ্বেগের একটি বড় কারণ দেশের সুরক্ষা। এখন ভারত সরকার মনে করছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে সমস্ত পাকিস্তানিরা আক্রমণ চালানোর ফোন দিয়ে এঁটেছেন, ইউনূসের এই ধরনের কার্যকলাপের পর সহজেই বাংলাদেশে ঢুকে যেতে পারবেন তারা। বাংলাদেশে ঢোকার পর সীমান্ত এরিয়া দিয়ে বিভিন্নভাবে ভারতে ঢোকার চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে। যদিও এই রিপোর্ট সামনে আসতেই ভারতের গোয়েন্দা বিভাগ অত্যন্ত সজাগ হয়ে গিয়েছে, তবে এই বিষয়টি ভারত সরকার কোনোভাবেই ভালোভাবে নেয়নি। এর মধ্যেই আরো উল্লেখযোগ্য বিষয় হলো পাকিস্তান থেকে বিপুল পরিমাণে অস্ত্র কিনেছে বাংলাদেশ। তবে আন্তর্জাতিক মহল মনে করে বাংলাদেশ পাকিস্তান আপাত করেও ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে উঠতে পারবে না। তবে তারা যেটা পারে ভারতের সুরক্ষার বিষয়ে খামখেয়ালিপনা করতে। এর মধ্যেই বাংলাদেশ থেকে 7 সিস্টেম দিয়ে হুমকি দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে, বাংলাদেশ নিজের ক্ষমতা জানার পর কিভাবে দিনের পর দিন ভারতকে হুমকি দিতে পারে? গোয়েন্দারা বলছেন এর পিছনে চীনের একটা বড় সাপোর্ট রয়েছে। অর্থাৎ বাংলাদেশ, চীন এবং পাকিস্তানের আঘাত ভারতের একটি মাথা ব্যথার কারণ। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডোনাল্ড লো ভারতে আসছেন। মনে করা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়াকে যেভাবে অশান্ত করার চেষ্টা চলছে, সেখানে দাঁড়িয়ে ভারত এবং ট্রাম্প চাইবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে। আর তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পরিষ্কার মনোযোগ সহকারে দেখেছেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যের ঘটনা ঘটছে থেকে আমি আপনাদেরকে যে কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখে দিই, তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন এই বিষয়ে আমরা আরো ধারাবাহিকভাবে কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। জনগণ ডক্টর ইউনূস সরকারকে সমর্থন করলেও, ডক্টর ইউনূস সরকারকে বিশ্বাস করলেও বিএনপি কার্যত বিশ্বাস করে না। এমনকি ডক্টর ইউনূস সরকারের সক্ষমতায় বিশ্বাস করে না বিএনপি। ডক্টর ইউনূস সরকার যে কিছু পারে এটা মনে মনে বিশ্বাস করলে উপরে বলে না। আমি
তারা তাদের নেতাকর্মীদের বোঝাতে চায় যে এই সরকার কিছু পারবে না, এই সরকারকে ওইভাবে সমর্থন করা যাবে না, এই সরকারের পক্ষে এটা সম্ভব না, এটা সম্ভব না, এরকম সরকারকে দুর্বল করে দেখানোর চেষ্টা করছে। আমরা এর জবাব দিব। দর্শক, আপনারা জানেন যে ডক্টর ইউনূস সরকার যে সক্ষমতার পরিচয় দিচ্ছে, এই সরকারের যে ক্যাপাসিটি, এর চাইতে কোনো শক্তিশালী এবং ভালো সরকার বাংলাদেশে অসম্ভব ছিল। হ্যাঁ, নানান দুর্বলতা, নানান কিছু সমালোচনা আছে, কিন্তু আমি বরাবর মতো এটাই বলবো, যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ধরলাম আলুর কেজি 100 টাকা পর্যন্ত হয়েছিল, যদি ডক্টর ইউনূস ছাড়া অন্য কেউ ক্ষমতায় আসতো বা বিএনপি আসতো, তাহলে আলুর কেজি খেতে হতো আপনাকে 500 টাকা। আপনি জানেন দেশটা কতটা ধ্বংসস্তূপের মধ্যে ছিল, আর সেখান থেকে ধীরে ধীরে ডক্টর ইউনূস দেশটাকে টেনে এনেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, ডক্টর ইউনূস সরকার ছাড়া অন্য কোনো সরকার ক্ষমতায় আসলে বা বিএনপি ক্ষমতায় আসলে এই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে 10,000 মানুষ মারা যেত, তার চেয়ে বেশি মানুষ মারা যেত, চুরি ছিনতাই এগুলো নিত্য নৈমিত্তিক ঘটনা হতো। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়েছে। এই সরকার আন্তর্জাতিক স্বীকৃতি পেত না, ভারত এই সরকারকে উল্টে পাল্টে ফেলতো যদি ডক্টর ইউনূস ছাড়া অন্য কেউ হতো। হাসিনাকে ফিরিয়ে আনতো এতদিনে, বর্ডার থেকে ঢুকিয়ে দিত নানান ডিস্টেবিলাইজেশন ক্রিয়েট করে, কিন্তু না, ডক্টর ইউনূস সরকার আছেন বলেই এটা সম্ভব হয়নি। অতএব এই সরকার যে সামথিং এক্সেপশনাল, ডক্টর ইউনূস যে আসলে ওয়ার্ল্ড ফিগার, ওয়ার্ল্ড লিডার, এবং তিনি বলেছেন শুধু বাংলাদেশকে নয় বিশ্বকে কিছু দিতে চাই, মানে এই বিশ্বাসটা জনগণের আছে, ওয়ার্ল্ড লিডার্সদের আছে। আপনি দেখছেন না, পশ্চিমারা সারা পৃথিবীর বিশ্ব নেতারা বাংলাদেশের দিকে হুমড়ি খেয়ে পড়ছে, টাকা পয়সা দিচ্ছে, বিলিয়ন অ্যান্ড বিলিয়ন সহযোগিতা করছে, লোন দিচ্ছে খুব সহজে, যেটা একটা সরকারের পক্ষে এত সহজে পাওয়া সম্ভব নয়। এবং শুধুমাত্র বিকজ অফ ডক্টর ইউনূস আপনারা দেখেছেন সেই আরব আমিরাত থেকে কারাবন্দী সাজাপ্রাপ্ত বাংলাদেশিরা মুক্তি পেয়ে দেশে আসতে পেরেছে, যেটা অন্য কোনো সরকার থাকলে সম্ভব হতো না। তবে এই সরকারের সক্ষমতা সর্বজন বিদিত, স্বীকৃত। কিন্তু বিএনপি কি বলছে? খন্দকার মোশাররফ বলছেন অন্তর্বর্তী সরকার দিয়ে দেশের সম্পূর্ণ সংস্কার সম্ভব না, মানে এই সরকার পারবে না, এরা ধৈর্যা, এটা বোঝাতে চায়। আবার বিএনপি অন্যান্য নেতারা তো নিয়মিত বলেন যে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, মানে এখন গণতন্ত্র নেই, পুনরুদ্ধার করতে হবে। অথচ এই সরকারের চাইতে গণতান্ত্রিক কোন সরকার বাংলাদেশে আমরা দেখি নাই। দ্রুত নির্বাচন করতে হবে, না দেশ ধ্বংস হয়ে যাবে, এই সরকার পারবে না। আবার এদেরকে ক্ষমতা লোভী বলেও কেউ কেউ অ্যাড্রেস করেছে, মির্জা আব্বাস ইশারা কিন্তু ক্ষমতা লোভী বলেছেন এই সরকারকে। তো জনগণের আস্থা, কিন্তু বিএনপি আস্থা মনে মনে তারা জানে যে এর চাইতে যোগ্য কেউ নেই, কিন্তু তারা দেখাতে যাচ্ছে যে না এদের পক্ষে সম্ভব নয়। আমরা এর প্রতিবাদ করলাম। সংস্কার যদি বাংলাদেশে সম্ভব হয়ে থাকে, এই ডক্টর ইউনূস সরকারের পক্ষে সম্ভব, অন্য কারো পক্ষে সম্ভব নয়। আমাদের সংস্কার কোনো চলমান প্রক্রিয়া নয়, এটা একটা ভুয়া কথা। আমরা যে সংস্কার চাচ্ছি, একটা নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক, নানান বিষয়ে নতুন আইন হবে, একটা পলিটিক্যাল সেটেলমেন্ট হবে। এই যে সংস্কারটা, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, সুন্দর সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতির জন্য যা করা দরকার সেটা করবে, এতটুকুই সংস্কার। অথবা এটা চলমান প্রক্রিয়া না, এটা শুধুমাত্র ডক্টর ইউনূস সরকারের পক্ষে সম্ভব, অন্য কারো পক্ষে সম্ভব নয়। অতএব বিএনপি এসব উল্টোপাল্টা কথা আমরা বিশ্বাস করি না, জনগণ বিশ্বাস করবেন না। সংস্কার এই ডক্টর ইউনূস সরকারকে করতে হবে, অন্য কেউ নয়। অন্য কেউ যারা বিএনপি জামাত তারা অতীতে ক্ষমতায় ছিল, তারা কি করেছে আমরা দেখেছি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন অন্তর্বর্তী সরকারকে দিয়ে দেশের সম্পূর্ণ সংস্কার সম্ভব নয়, রাষ্ট্রের পূর্ণাঙ্গ সরকারের জন্য একটি দলীয় সরকার প্রয়োজন। তাই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে একটি দলীয় সরকার গঠন সারা দেশে মানুষের দাবি। না, সারা দেশের মানুষের দাবি এটা তো মাহবুবের আবদারের মতো বলে দিলেই হলো না। সারা দেশের মানুষ দলীয় সরকার চান, এই সরকারের প্রতি বিশ্বাস রাখে। আর হ্যাঁ, এক পর্যায়ে ভোটের মাধ্যমে সরকার আসবে, কিন্তু ভোটের পরিবেশটা আগে তৈরি করতে হবে সংস্কারের মাধ্যমে। খন্দকার মোশাররফ আরো বলেন, সন্দেহ করছি একটি মহল চেষ্টা করছে সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করতে। অবশ্যই সংস্কারের নামে নির্বাচন বিলম্ব হবে, কারণ নির্বাচন সুষ্ঠু করতে হলেই তো সংস্কার লাগবে। তাহলে আপনারা কি আওয়ামী মার্কা মাগুরো মার্কা নির্বাচন চান? এই প্রশ্ন ছেড়ে দিলাম। সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো বুদ্ধিমানের কাজ হবে না। তাহলে কি মাগুরো মার্কা নির্বাচন দিয়ে দিলে বুদ্ধিমানের কাজ হবে? সংস্কারটা তো বেসিক্যালি নির্বাচন সুষ্ঠু করার জন্য। অতি দ্রুত সংস্কার করে নির্বাচনী রোডম্যাপ দিতে হবে। নির্বাচন যত বিলম্ব হবে দেশ নিয়ে তত ষড়যন্ত্র হবে। দেশ নিয়ে না, আপনার বিএনপি ভোট কমবে, এই ভয়, এছাড়া কোনো ভয় নেই। তো দর্শক, অতি দ্রুত সংস্কার এটা হলো আরেকটা ধান্দাবাজ পরামর্শ। অতি দ্রুত করতে গেলে মুখ পড়ে যায়, কিছুই হবে না। এই জন্য স্লো অ্যান্ড স্টেডি, যৌক্তিক সময়ের মধ্যে যৌক্তিক সংস্কার করতে হবে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে হস্তক্ষেপ করবেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা বা সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের
বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়া, এই সবকিছু কি আসলে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের উপর নির্ভর করছে? এই মুহূর্তে একটি খবর জানাতে চাই আপনাদেরকে। লিসা কার্টিস, তিনি সাবেক ট্রাম্প প্রশাসনের একজন হোয়াইট হাউসের কর্মকর্তা, যিনি 2017 থেকে 2021 সাল পর্যন্ত এই এশিয়া অঞ্চলে তিনি কাজ করেছিলেন। তিনি সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যম পিটিআই, সেখানে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের, তিনি জঙ্গিবাদ দমনে অসামান্য ভূমিকা রেখেছিলেন। সেই সাথে তিনি বর্তমান সরকারের বা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটুখানি তিনি সমালোচনাও করেছেন বলা যায়। তিনি বলেছেন যে বর্তমান সময়ে জঙ্গি যারা অনেকেই ছেড়ে দেয়া হয়েছে এবং জঙ্গিবাদ ফিরে এসেছে, এমন ধরনের বক্তব্য তিনি রেখেছেন। এখন তিনি তার পুরো ইন্টারভিউটা কি বলেছেন সবকিছু আপনাদেরকে আমি জানাতে চাই, সেই সাথে আমি আপনাদেরকে বোঝাতে চাই, আমি নিজেও বুঝতে চাই এই পুরো ইন্টারভিউ জুড়ে লিসা কার্টিস তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন। আমি নিউজটি পড়ছি ইকোনমিক টাইমস থেকে, আপনারা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন। এখানে শিরোনাম করা হয়েছে concerns in US over growing extremism in Bangladesh. Sheikh Hasina did good job in controlling it, ex-White House official. দেখতে পাচ্ছেন হেডলাইনটিতেও তারা কিন্তু গুরুত্বপূর্ণভাবে তুলে ধরেছেন যে শেখ হাসিনা বিগত সরকারের সময় বা শেখ হাসিনার সরকার জঙ্গিবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তিনি দমন করতে পেরেছিলেন। আর বর্তমানে যে জঙ্গিবাদ উত্থান ঘটেছে সেটা নিয়ে আমেরিকা তারা চিন্তিত বা সেটা নিয়ে তাদের কনসার্ন রয়েছে। এই নিউজটা পড়তে চাই আমি। তিনি এই নিউজটা শুরু হচ্ছে এরকম ভাবে, লেখা হচ্ছে there are serious concerns in the US over growing extremism in Bangladesh. A former White House official has said, observing that deposed former Prime Minister Sheikh Hasina did a good job in controlling it. বুঝতেই পারছেন যে বর্তমান সময়ে যেটা বাড়ছে জঙ্গিবাদ, শেখ হাসিনা সেটি আসলে কন্ট্রোল করেছিলেন এবং এটা খুব সিরিয়াস একটা ইস্যু, সেটা বলছেন ইউএস এর জন্য। লিসা কার্টিস, who served as President-elect Donald Trump's South Asia point person in his first term. প্রথম শাসন আমলে ডোনাল্ড ট্রাম্পের, তখন তিনি সাউথ এশিয়া পয়েন্টে ডোনাল্ড ট্রাম্পের হয়ে কাজ করেছিলেন। লিসা কার্টিস have said there is concern about the future and what it could bring to Bangladesh. বাংলাদেশে এই জঙ্গিবাদের উত্থান আবার নতুন করে এটার আসলে ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে, কি হতে যাচ্ছে, সবকিছু নিয়ে তিনি আসলে কথা বলেছেন। তিনি বলেছেন, we are at a critical juncture in Bangladesh with the overthrow of Sheikh Hasina and efforts to reform the political system. There is a lot of hope. People are hopeful that the democratic process will get stronger, she said on Thursday. এটা বৃহস্পতিবার এই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল এবং সেখানে তিনি বলছিলেন যে এই বাংলাদেশের জনগণ শেখ হাসিনা সরকারের পতন বা শেখ হাসিনা সরকার আমলের ডেমোক্রেটিক প্রক্রিয়া যে খুব একটা বেশি ভালো ছিল ব্যাপারটা তা নয়। শেখ হাসিনা সরকারের পতনের পরে বর্তমান বাংলাদেশের তরুণ বা নাগরিকরা আসলে চাইছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া আরো সমুন্নত হবে, আরো স্ট্রং হবে সেই ব্যাপারটা। তিনি বলেছেন, দ্য আওয়ামী লীগ রেজিম লেড বাই হাসিনা ওয়াজ toppled on August 5 in the face of mass upsurge originating from a quota reform campaign by the anti-discrimination students movement. সেটা বলেছেন যেটা হয়েছে, শেখ হাসিনা 5 তারিখে তাকে পালাতে হয়েছে, যে বৈষম্য বিরোধী আন্দোলন যেটি কোটা সংস্কার চেয়েছিল তাদের মুখে, আন্দোলনের মুখে। লিখছেন যে 3 days later Nobel laureate Mohammed assumed office as the chief advisor of the interim government, যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব 3 দিন পরে তিনি ক্ষমতা নিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে। তারপর তিনি বলছেন, but there's also a lot of concern, যে আরো কিছু বিষয় রয়েছে। some Islamist extremists have been released from jails. অনেক যারা উগ্রবাদী তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। There have been some attacks on minorities, Hindus and Christians. সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনা ঘটেছে, খ্রিস্টান এবং হিন্দুদের উপরে হামলার ঘটনা ঘটেছে, সেটাও তিনি বলছেন। কার্টিস বলছেন, আচ্ছা এরপর এখানে বলা হচ্ছে, কার্টিস who served as National Security Council Senior Director for Southern Central Asia from 2017 to 2021 told PTI in an interview. পিটিআইকে তিনি ইন্টারভিউ দিয়েছেন। কার্টিস 2017 থেকে 2021 সাল পর্যন্ত যিনি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এবং সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ার এই অঞ্চলটিতে তিনি কাজ করেছিলেন, সেই ব্যাপারটা বলা হচ্ছে। ইন্টারভিউতে আরো বলা হচ্ছে, we have seen a history of terrorism in Bangladesh, যে বাংলাদেশের যে সন্ত্রাসবাদ সেটার যে ইতিহাস সেটা
দেখেছি বা এটা হয়েছে তিনি বলছেন এবার দ্য হোলি আর্টিজান বেকারি অ্যাটাকস ইন 2016 16 সালে হোলি আর্টিজানের যে হামলা হয়েছে সেটা ভেরি সিরিয়াস ইনসিডেন্ট, খুবই গুরুত্বপূর্ণ বা ভয়াবহ ঘটনা এটি। ইউ হ্যাভ হ্যাড সাম আইসিস এলিমেন্টস ইন বাংলাদেশ, যেখানে ইসলামিক স্টেট আইসিস সেটির এখানে উপাদানটুকু রয়েছে বা তাদের উপস্থিতি রয়েছে। শেখ হাসিনা হ্যাড ডান এ গুড জব অফ কন্ট্রোলিং দ্য এক্সট্রিমিস্ট প্রবলেম ইন বাংলাদেশ, সেড কার্টিস। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন শেখ হাসিনা হ্যাড ডান আ গুড জব অফ কন্ট্রোলিং দ্য এক্সট্রিমিস্ট প্রবলেম ইন বাংলাদেশ। বাংলাদেশে এই জঙ্গিবাদের উত্থান বা এই সমস্যা সেটি মোকাবিলায় শেখ হাসিনা খুবই দুর্দান্ত কাজ করেছেন, এটা বলছেন লিসা কার্টিস। তিনি আরো বলেছেন there is understandably some concern that these elements return to the political scene which would not be helpful for Bangladesh, she said. এই লাইনটা গুরুত্বপূর্ণ যে there is understandably some concern that these elements, which elements, ওই যে এক্সট্রিমিস্টের উত্থান, এই ব্যাপারগুলো রিটার্ন টু দ্য পলিটিক্যাল সিন। যে জঙ্গিবাদের উত্থান ছিল, জঙ্গিবাদের উপস্থিতি ছিল হাসিনা সরকার যেটিকে দমন করেছে, সেই জঙ্গিবাদের আবার উত্থান ঘটেছে এবং সেটা আসলে একেবারেই পলিটিক্যাল সিনে চলে আছে, বলা যায় রাজনৈতিক ভাবেও এটি এখন দেখা যাচ্ছে, which would not be helpful for বাংলাদেশ, যেটা বাংলাদেশের জন্য ভালো হবে না, এটাও বলছেন লিসা কার্টিস। তিনি বলেছেন it would not be helpful for the region, এটা এই অঞ্চলের জন্য আসলে সুবিধাজনক হবে না, ভালো হবে না। The United States, anyone, বলছেন এটা শুধুমাত্র যে এই অঞ্চলের জন্য খারাপ, এই জঙ্গিবাদের উত্থান বা জঙ্গিবাদের ফিরে আসা, তিনি বলছেন ফিরে আসা, যেটা আগে ছিল হাসিনা যেটা বন্ধ করেছে সেটা আবার ফিরে আসছে, এটা আসলে এই অঞ্চলের জন্য খুব ভালো হবে না। শুধুমাত্র এই অঞ্চল ব্যাপারটা তা নয়, আমেরিকার জন্য ভালো হবে না বা কারোর জন্য ভালো হবে না। তিনি বলছেন we are at a delicate time in Bangladesh, so even though it might not be the number one priority of President-elect Trump, I think his team, his national security team, will have to pay attention to what's happening there. তিনি বলছেন যে বর্তমানে প্রেসিডেন্ট ইলেক্টকে ডোনাল্ড ট্রাম্প, যদিও এটি ডোনাল্ড ট্রাম্পের 1 নম্বর প্রায়োরিটি নয় বাংলাদেশ ইস্যু, মানে বাংলাদেশ ইস্যুটা আসলেই প্রেসিডেন্ট ট্রাম্পের, যিনি প্রেসিডেন্ট ইলেক্ট জানুয়ারি 20 তারিখে যিনি ক্ষমতা গ্রহণ করবেন তখন তিনি হবেন প্রেসিডেন্ট ট্রাম্প, ততদিন পর্যন্ত তাকে সম্বোধন করা হচ্ছে প্রেসিডেন্ট ইলেক্ট নামে। প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্পের বা সেই ট্রাম্প প্রশাসনের বাংলাদেশ ইস্যুটা আসলে 1 নম্বর প্রায়োরিটি নয়, যদিও 1 নম্বর প্রায়োরিটি নয়। তিনি বলছেন I think his team, ট্রাম্পের টিম, his national security team, তার জাতীয় নিরাপত্তা যে টিম, will have to pay attention। এখানে তিনি বলেন না যে will pay attention, যে এখানে নজর দিবে বা এটার উপরে নজর রাখবে, ব্যাপারটা তা নয়। তিনি বলছেন will have to pay attention, মানে অবশ্যই নজর দিতে হবে বাংলাদেশে বা এই অঞ্চলটিতে কি ঘটছে তিনি বলছেন। এরপরে খবরটা হচ্ছে কার্টিস also said the incoming administration should work with India, which also has concerns about the future direction of Bangladesh and is more directly impacted by what happens because of its proximity. যে এই যে ডোনাল্ড ট্রাম্পের টিম বাংলাদেশের বা ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল সিকিউরিটি টিম বাংলাদেশের ইস্যুতে তারা নজর রাখবে, এক্ষেত্রে যে শুধুমাত্র তারা একা নজর রাখবে তা নয়, এক্ষেত্রে শুড ওয়ার্ক উইথ ইন্ডিয়া, ভারতের সাথেও তাদের আসলে একসাথে কাজ করা উচিত, একসাথে এই ব্যাপারটার উপরে নজরদারি রাখা উচিত। আপনারা জানেন শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন জেল থেকে বা আমরা যেটা দেখেছি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল তখন একটা থানায় লুটপাট হয়েছে, সেখান থেকে অনেক অপরাধী মুক্ত হয়ে গেছে এবং অনেকেই আবার ছাড়া পেয়েছেন, জামিন পেয়েছেন। এটা নিয়ে প্রচুর খবর আপনারা দেখবেন, এটা যে আমি বলছি বানিয়ে তা নয়, আপনি একটু সার্চ করলে আপনারা পেয়ে যাবেন অনলাইনে বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ পোর্টালগুলোতে, যে এই যে উত্থানগুলো ঘটছে এটা নিয়ে আসলে নজর দেওয়া উচিত। এবং ডোনাল্ড ট্রাম্পের যদিও এটি 1 নম্বর ইস্যু নয়, তারপরেও কিন্তু এই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, ডোনাল্ড ট্রাম্পের যে ন্যাশনাল সিকিউরিটি টিম তাদের নজর রাখা উচিত এবং এক্ষেত্রে তারা ভারতের সঙ্গে একযোগে তারা কাজ করতে চায় এবং তারা লিসা কার্টিস, যিনি হয়তোবা আবারও ডোনাল্ড ট্রাম্পের সাথে তিনি কাজ করবেন, যেহেতু ডোনাল্ড ট্রাম্পের সাথে তিনি আগেও কাজ করেছেন, এই ব্যাপারটার উপর তিনি নজর রাখতে বলছেন এবং তিনি শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন জঙ্গিবাদ দমনে। এই খবরটা হয়তোবা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চয়ই রাখবে, হয়তোবা গুরুত্বপূর্ণ কোনো বার্তাও দিতে পারে। পদত্যাগ করেননি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনটা দাবি করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং রাজনীতিবিদ কঙ্গনা রানাওয়াত। আপনারা জানেন গতকালকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো
প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্পকে বিশ্ব নেতারা তাকে অভিনন্দন বার্তা জানাচ্ছেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন বার্তা জানিয়েছেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজেও ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন বার্তা জানিয়েছেন এবং সেই সাথে তিনি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন। নরেন্দ্র মোদী ফোন করে তারা শুভেচ্ছা বার্তা বিনিময় করেছেন এবং ডোনাল্ড ট্রাম্প মোদীকে বন্ধু হিসেবে জানেন এবং মোদীও ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু হিসেবে জানেন। এদিকে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত তিনি একটি ইনস্টাগ্রামে, তার ভেরিফাইড ইনস্টাগ্রামে তিনি একটি পোস্ট শেয়ার করেছেন, যে পোস্টে কঙ্গনা রানাউত বলেছেন অনেক বড় খেলা হবে এবং তিনি বলেছেন শেখ হাসিনা জি তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি, অনেক বড় মাপের খেলা হবে। চলেন কঙ্গনা রানাউত কি বলেছেন তার সেই স্ট্যাটাসটিতে আমরা সেটি দেখে আসি। এটা হচ্ছে কঙ্গনা রানাউতের ভেরিফাইড ইনস্টাগ্রাম প্রোফাইল। আমরা যদি প্রোফাইলের ওনার যে স্টোরিগুলো শেয়ার করছে সেখানে যাই, সেখানে মার্কিন নির্বাচন নিয়ে তিনি অনেকগুলো স্ট্যাটাস শেয়ার করেছেন। এগুলো ডে শেয়ার করেছেন আমরা যেটা বলি, এই যে এখানে 14 ঘন্টা আগে তিনি শেয়ার করেছেন এটা, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের তিনি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। সেটি আওয়ামী লীগের একটি প্যাডে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে শেখ হাসিনা নিজেকে প্রাইম মিনিস্টার হিসেবে তিনি এখানে উল্লেখ করেছেন। প্রথম লাইনটা যদি আমরা পড়ি, দ্য প্রেসিডেন্ট অফ দ্য বাংলাদেশ আওয়ামী লীগ ব্র্যাকেটেড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা has congratulated Donald J. Trump on his election as the 47th president of the United States of America. এটা হচ্ছে আওয়ামী লীগের দলীয় প্যাড, যেটার মাধ্যমে শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পকে তিনি অভিনন্দন জানিয়েছেন। এটা স্ক্রিনশট নিয়েছেন তিনি বা এটা ছবি তুলে কঙ্গনা রানাউত এটি শেয়ার করেছেন। সেখানে কঙ্গনা রানাউত লিখেছেন নিচে যে ব্ল্যাক কালারের মধ্যে তিনি লিখেছেন শেখ হাসিনা জি নেভার রিজাইন্ড, টুডে শি কংগ্রেচুলেটেড ট্রাম্প ফর হিজ ভিক্টরি, হাই লেভেল খেলা হবে। কঙ্গনা রানাউতকে বলা হয় কট্টর বিজেপি, তিনি সেই মতবাদ তিনি ধারণ করেন এবং কঙ্গনা রানাউতের যেই ভাষ্য এটাকে একেবারে যে আপনারা উড়িয়ে দেবেন ব্যাপারটা আসলে এরকম নয়। বিজেপি যেটি ভাবে সেটি কঙ্গনা রানাউতের বলা যায় তার ইনস্টাগ্রাম পোস্টে ঠিক সেরকমটি আসলে উঠে এসেছে। তো কঙ্গনা রানাউত যে বলেছেন অনেক বড় মাপের খেলা হবে, অনেকেই সেই আশঙ্কা এখন প্রকাশ করছেন। দেশ বিদেশে অনেক পর্যবেক্ষক আপনারা জানেন, ঠিক 2 দিন আগে টাইম ম্যাগাজিন, বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন, তারাও কিন্তু শেখ হাসিনার বাংলাদেশে আবার যে উত্থান ঘটবে না, তিনি যে বাংলাদেশে আবার ফিরে আসতে পারবেন না, এমন আশঙ্কা কিন্তু তারা উড়িয়ে দেয়নি। টাইম ম্যাগাজিনও বলেছে শেখ হাসিনা আবারও হয়তো বা বাংলাদেশে ব্যাক করতে পারেন এই পরিবর্তিত পরিস্থিতিতে, এটার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এবং বাংলাদেশ শুধু নয়, আমাদের এশিয়ার কেন্দ্রিক যে দেশগুলো রয়েছে এখানে বেশিরভাগ দেশেই কিন্তু আসলে পরিবারতন্ত্র রাজনীতির, পরিবারতান্ত্রিক রাজনীতি আসলে এখানে চলমান থাকে। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হয়তো অনেক বিশ্বখ্যাত একজন অবশ্যই, এবং সাকিব আল হাসানও বিশ্বখ্যাত একজন আপনারা জানেন, কিন্তু কেউ যদি ধরেন জিয়াউর রহমানের লেগাসি বা শেখ মুজিবুর রহমানের লেগাসি ধারণ করে, তারা আসলে অনেক বেশি পরিমাণে গুরুত্ব পান মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষের কাছে এই দুই পরিবারের গুরুত্ব অপরিসীম। ঠিক যেমনটি আমরা হয়তো ভারতে দেখতে পাই, কংগ্রেসের কথা বলতে পারি আমরা, কংগ্রেস পরিবারের প্রতি সাধারণ মানুষের অন্যরকম একটা আবেগ রয়েছে। কংগ্রেস মাঝখানে। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজগুলি মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে কিছু তা বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে অনুসারে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।